কেউ আমাকে? জি ম্যাম। আমরা জি, জি বলেন। হ্যালো। জি আপু, আপনার কথা আসতেছে একটু মানে খুবই আস্তে, আস্তে। যে আমরা যে বই পড়ে আমাদের মহিলা অর্গান সম্পর্কে, সে অর্গানের বিভিন্ন রোগ সম্পর্কে এবং তার মেডিসিন সম্পর্কে জানতে পারি, সেটাই হচ্ছে গাইনোকোলজি। জি, একদম কারেক্ট। ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। আর কেউ কিছু বলতে চান? ভুল হোক সমস্যা নাই, আহ বলতে পারেন। একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা। আচ্ছা, কেউ মনে হয় বলতে চাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো আসলে গাইনোকোলজি শব্দটি গ্রিক শব্দ গাইনি এবং লোগোস, এই দুইটা শব্দ থেকে এসেছে। গাইনি অর্থ নারী এবং লোগোস অর্থ, এটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে জ্ঞান। এটি চিকিৎসা বিজ্ঞানের সেই বিশেষ শাখা যা মানে নারীদের প্রজনন তন্ত্রের রোগ, হরমোনজনিত সমস্যা এবং শারীরিক গঠন নিয়ে কাজ করে। এখন কথা হলো যে আমরা হোমিওপ্যাথিতে কেন এটা জানবো, আমাদের কতটুক দরকার, এটার গুরুত্ব কতটুক। আমরা সবাই জানি যে হোমিওপ্যাথি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে প্রাধান্য দেয়, ইন্ডিভিজুয়ালাইজেশন যেটাকে বলে। তো নারী রোগীদের ক্ষেত্রে তাদের মাসিক বা হরমোনজনিত লক্ষণগুলো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অনেকাংশেই সাহায্য করে। অনেক ক্ষেত্রে জরায়ু টিউমার বা ওভারিয়ান সিস্ট, গাইনোকোলজির যদি সঠিক জ্ঞান আমাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে হোমিওপ্যাথিক যে মেডিসিন ওটা সিলেকশন করতে পারবো না। আর যদি অপারেশনের দরকার হয় সেক্ষেত্রেও আমাদেরকে অনেকাংশে সাহায্য করে। সেই জন্য আমাদের জ্ঞানটা আগে দরকার গাইনোকোলজি সম্পর্কে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো জানি যে হোমিওপ্যাথি মানুষের ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেল সবকিছুতেই সব লক্ষণ নিয়েই তারপরে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা সিলেকশন করি। তো সেক্ষেত্রেও আমাদের গাইনোকোলজির জ্ঞান থাকা অবশ্যই জরুরি। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে বলবেন অবশ্যই। আর আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ছাড়া অন্য কেউ তো কথা বলতেছেন না, সবাই একটু রেসপন্স করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। জি, যুক্ত আছি বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে এটার আরেকটা বিষয় হচ্ছে যে অবস্টেট্রিক্স অংশটা, যেটা মূলত অবস্টেট্রিক্সটা হচ্ছে মা এবং অনাগত শিশুর যে স্বাস্থ্যর বিষয়ে যে জ্ঞানটা, সেটাকে অবস্টেট্রিক্স বলে। এখানে গর্ভ অবস্থা, প্রসব এবং প্রসব পরবর্তী যে চিকিৎসা সেবা বা ব্যবস্থাপনা, সেটাই হলো অবস্টেট্রিক্স। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মায়েরা, সেগুলা মানে আমাদের যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে আমরা চিকিৎসা সেক্ষেত্রে দিতে একটু সমস্যার সম্মুখীন হব। সেই জন্য আমাদের অবস্টেট্রিক্স এর জ্ঞানটা থাকা জরুরি। গর্ভকালীন জটিলতা যেমন অতিরিক্ত বমি, রক্ত স্বল্পতা, রক্তচাপ বৃদ্ধি, এগুলো শনাক্ত করার জন্য আমাদের অবস্টেট্রিক্স এর জ্ঞান থাকা জরুরি। মোট কথা হলো, একটি সুস্থ ও স্বাভাবিক শিশু ভূমিষ্ঠ হতে সহায়তা করার জন্য আমাদের অবস্টেট্রিক্স এর জ্ঞান থাকা জরুরি। এর পরের বিষয়টা হচ্ছে যে নারীর যে ইন্টারনাল জেনিটাল অর্গানস, এটা এই প্রশ্নটা প্রায়ই আসে পরীক্ষায়। তো এটা আপনারা একটু ভালো করে শুনে নেন, আমি বলতেছি। আচ্ছা, যে ইন্টারনাল জেনিটাল অর্গানস এর মধ্যে যেটা থাকে হচ্ছে ওভারিস। ওভারিস আসলে সংখ্যায় দুইটায় থাকে। প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি ও হরমোন নিঃসরণ।
এরপরে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবস, ডিম্বাণু পরিবহনের রাস্তা এটাকে আমরা বলতে পারি। মূলত এখানে ফার্টিলাইজেশন হয়। এরপরের পার্ট হচ্ছে ইউটেরাস বা জরায়ু। এটা একটি মাংসপেশিবহুল থলি। এখানে ভ্রূণ বড় হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। এরপরের পার্টটা হচ্ছে সার্ভিক্স, জরায়ুর মুখ বা প্রবেশদ্বার যেটাকে বলে। তারপরে হচ্ছে ভ্যাজাইনা, এটি মূলত একটি পেশিবহুল নালী যা বহিরঙ্গের সাথে অভ্যন্তরীণ অঙ্গের একটা সংযোগ স্থাপন করে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি ম্যাডাম, শুনতে জি পাচ্ছি। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। এটি আসলে কোনো রোগ নয়, এটি জীবনের একটি রূপান্তর আমরা বলতে পারি। এটা কখন ঘটে? মস্তিষ্কের হাইপোথ্যালামাস যখন সক্রিয় হয় তখন শরীরের হরমোনের যেটাকে বলে জোয়ার আসে, সেটাকেই বলে হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। এটার যে লক্ষণগুলো আমরা দেখতে পারি শরীরের মধ্যে সেটা হচ্ছে উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়া, যৌন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া আর মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া। এ সময় অনেক কিশোর-কিশোরীর মানসিক দ্বন্দ্বে ভোগে। একজন চিকিৎসক হিসাবে আমাদের সঠিক কাউন্সেলিং করার জন্য যে জ্ঞানটা দরকার, সেটার জন্য আমাদের পিউবার্টি সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বর নালী। একে প্রজনন তন্ত্রের মিলন স্থল বলা হয়। এর হচ্ছে অংশসমূহ যেটা থাকে হলো ইন্টারস্টিশিয়াল ইসথমাস, অ্যাম্পুলা, ইনফ্যান্ডিবুলাম। আচ্ছা, এর কাজ হচ্ছে ডিম্বাণুকে কুড়িয়ে নেওয়া, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সাহায্য করা আর নিষিক্ত ডিম্বাণুকে পুষ্টি দিয়ে জরায়ুতে পৌঁছে দেওয়া। যদি টিউবে ব্লক থাকে তবে বন্ধ্যাত্ব হয়, আবার যদি ভ্রূণ জরায়ুতে না গিয়ে টিউবেই বড় হতে শুরু করে তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা এতটুকু যেটা বলতে পারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স কেবল যে বইয়ে পড়বো এটা বিষয় না। আমাদের প্র্যাকটিক্যাল যে ট্রিটমেন্ট দেওয়ার সময় আসলে এই ধাপগুলো ভালোভাবে যদি আমরা জানতে পারি, বুঝতে পারি কিংবা জ্ঞান অর্জন করি তাহলে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের অনেকাংশে হেল্প করবে। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলেন। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। কারো কোনো কথা থাকলে বলেন। না ম্যাম, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পারতেছেন সবাই? জি ম্যাডাম, কথা শুনতে সমস্যা হচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, শুনতে সমস্যা না সেটা জিজ্ঞেস করি নাই। আমি যে বলতেছি বিষয়গুলো ওগুলো বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, বোঝা যাচ্ছে ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা একজন আমাকে বলেন যে পিউবার্টি আসলে কি? আসলে ম্যাডাম, পিউবার্টি মূলত হলো আহ, বয়ঃসন্ধিকাল বা যৌবন প্রাপ্তির প্রাক্কালিত যে সময়টা, ওই সময়টাকে মূলত পিউবার্টি বলা হয়। এবং এটা হলো হরমোন জনিত ঘটনা এখানে আছে। হরমোনের একটা ওইটা আমার এখন মনে নেই, বলতে বলতে পারতেছি না। তো হরমোনের একটা আগমন ঘটে এখানে। তো এখানে শারীরিক মানসিক কিছু পরিবর্তন আসে। ওই সময়টাই ম্যাডাম পিউবার্টি। আর কেউ বলবেন? সবাই একটু বলেন, দেখি মানে কে কিভাবে ওটা উপস্থাপন করতে পারে আর কি। সবাই একটু রেসপন্স করি প্লিজ।
দ্রুত, আমাদের হাতে সময় কম। বলেন, সমস্যা নাই। সরি ম্যাম, আমি এই প্রশ্নটা খেয়াল করিনি ম্যাম। হ্যালো। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে পিউবার্টিটা আসলে কি? আসসালামাইকুম, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হলো যে পিউবার্টি বলতে আমরা আচ্ছা, আসলে আমি কি উত্তর দিব। আমি আচ্ছা একটু ঠিক বলবো। আছে, আপনি বলেন। হ্যাঁ, আমি একটু বলি। আশা করছি আপনারা অনেকে আমাকে চেনেন, বিশেষ করে আব্দুল খালেক ভাই আমার ক্লাসে ছিলেন। তো আসলে আপনারা হচ্ছে প্রশ্নটা খেয়াল করতে হবে, তাই না? একটা প্রশ্ন কয়বার রিপিট করা যায়? আপনারা প্লিজ একটু খেয়াল করবেন। উনি হয়তো একটু মানে উনি তো চেষ্টা করছেন নমনীয়তার সাথে ইয়ে করতে, কিন্তু আপনাদেরকেও তো একটু কেয়ার করতে হবে, তাই না? উনি যেহেতু কেয়ার নিয়ে ক্লাসটা করাচ্ছেন, আপনাদের তো উচিত একটু খেয়াল করে শোনা। একটু মনোযোগ দিলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। উনি প্রশ্নটা করেছিলেন পিউবার্টি নিয়ে, পিউবার্টি জিনিসটা কি, এবং একজন উত্তরও দিচ্ছিলেন আব্দুল খালেক ভাই। পিউবার্টি বিষয়টা হচ্ছে আসলে আমরা বলতে পারি যে বয়ঃসন্ধিকাল, অ্যাডাল্টারেশন বলে একটা কথা আছে। সরি, এটাকে বলা হয়, 250 ছাত্র আমি ক্লাস করতে একটু পারে, ধরে ভুলে গেলাম। জি জি ক্লাস জি। চলতে আছে অনলাইনে। গিয়াস ভাই, আপনি একটু ইয়েটা অফ করবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমরা এটাকে বলতে পারি অ্যাডাল্ট যখন আমরা হই, হ্যাঁ, মানে সেক্সুয়াল ম্যাচুরিটিটা যখন আসে, যৌন পরিপক্কতা, বয়ঃসন্ধিকাল, ওই সময়টা হচ্ছে অ্যাডোলেসেন্ট, ওই সময়টাকেই হচ্ছে পিউবার্টি বলা হয়। যখন অন্যভাবে আমরা সহজভাবে বলতে পারি যে যখন যৌবনের প্রকাশ হয়, যৌবনের যখন প্রকাশ হয় মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর, গড়ে 10-11 এরকম সময়ে, এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 14, গড়ে 11 থেকে 12 বছর। ঠিক আছে? তো মেয়েরা একটু ছেলেদের আগে পিউবার্টিতে প্রবেশ করে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তখন ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, তারপর পিবিক হেয়ার, অর্থাৎ ভেজাইনাল, ওই জায়গাটাতে, পিউবিস অঞ্চলটাতে পশম তৈরি হয়, আন্ডার আর্ম হেয়ার হয়, তারপর পিরিয়ড শুরু হয়, হ্যাঁ, ইত্যাদি বেশ কিছু বিষয় কিন্তু হয়। তারপর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও পিউবিক হেয়ার হয়, আন্ডার আর্ম হেয়ার হয়, মুখে দাড়ি গজায়, হ্যাঁ, ভয়েস চেঞ্জ হয়, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু বিষয় কিন্তু তখন চেঞ্জ হয়। এবং বোঝা যায় যে তাদের মনে, তাদের আবেগের স্তরে এবং তাদের শরীরে যৌবনের যে আগমন, এটার সুন্দর করে বসন্ত যেমন আসে না ফুল ফুটিয়ে, ওরকম একটা পরিবর্তন নিয়ে আসে। এটাই তো পিউবার্টি বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আব্দুল খালেক ভাই বুঝিয়ে বলার চেষ্টাও করেছিলেন। আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, আপনারা মনে কষ্ট নিবেন না, যেহেতু ক্লাসটা আমার না। তবুও আমরা সবাই অবশ্য খুব যত্নশীল হয়ে কথা বলার চেষ্টা করি। আঘাত দেওয়ার জন্য বলছি না, আপনারা আরেকটু খেয়াল করতে হবে, আরেকটু মনোযোগ দিতে হবে ক্লাসে, ঠিক আছে? একজন শিক্ষক যেহেতু কষ্ট করে ক্লাস নিচ্ছেন, এবং এটা কিন্তু রিভিশন ক্লাস, আপনারাই উত্তর দিতে পারার কথা। যেহেতু এখানে নোট দিয়ে দেওয়া হয়েছে, আগের ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে, আপনাদের এই বিষয়টাতে আরেকটু যত্নশীল হওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। নূর নাহার আপু, আপনাকেও থ্যাংক ইউ, এবং যারা আমার কথা শুনেছেন আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ইন্টারাপ্ট করার জন্য। ঠিক আছে। না নাজিম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আপনারা যারা এখানে আছেন সবার উদ্দেশ্যে আমি আবার বলতেছি যে আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন। রেসপন্স করলে ক্লাসটা প্রাণবন্ত হয়। ভুল হোক কিংবা আমরা তো এখানে শেখার জন্যই আসছি, তাই না? ভুল হলেও সমস্যা নাই। আর হচ্ছে দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি তাহলে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে ওইটা নিয়ে কথা বলি। পরে যেটা আছে সেটা হলো যে ইউটেরাইন প্রোলাপস, জরায়ুর স্থান চ্যুতি।
আচ্ছা, জরায়ু যখন তার নিজের জায়গা ছেড়ে নিচের দিকে নেমে আসে তাকে আমরা প্রোলাপস বলি। এটা অনেকটা দড়ি ছিঁড়ে যাওয়া, মানে মানে এটা এরকম ভাবে এক্সপ্লেন করা যায়, এটা অনেকটা দড়ি ছিঁড়ে যাওয়া ঝুলন্ত দোলনার মতো আর কি। আচ্ছা, এটার ৪টা স্টেজ আছে। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে জরায়ু সামান্য নিচে নেমে যায়। কিন্তু জরায়ুর মুখ, যেটা সার্ভিক্স বলে, এখনো মানে যোনির উপরের অংশেই থাকে। রোগী সাধারণত কিছু বুঝতে পারে না এটাতে। এটা মানে পরীক্ষা না করলে বোঝা সম্ভব না আরকি। তারপরে স্টেজ 2, সেটাতে কি হয়, জরায়ুর মুখ যোনির প্রবেশদ্বার বা মুখ পর্যন্ত নেমে আসে। রোগী নিচে ভারী কিছু নামছে বলে অনুভব করেন। এর পরের স্টেজ হচ্ছে স্টেজ নাম্বার 3। জরায়ুর অংশবিশেষ যোনি পথের বাইরে বের হয়ে আসে। এটি হাঁটা চলার প্রচন্ড অস্বস্তি তৈরি করতে পারে। এই ক্ষেত্রে রোগী বুঝতে পারে, নিজে নিজেই বুঝতে পারে। আর স্টেজ 4 হচ্ছে পুরো জরায়ু যোনির বাইরে ঝুলে পড়ে। এটি একটি জরুরি অবস্থা যেখানে ইনফেকশনের ঝুঁকি থাকে, আর এটা অপারেশন ছাড়া এটা ঠিক করার কোনো উপায় থাকে না। আচ্ছা, তো আপনারা একটু বলেন যে জরায়ু প্রলাপস এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? আসলে জরায়ু মানে ইউটেরাইন প্রলাপসটা কি? দ্রুত বলবেন। জি আপু, ইউটেরাইন প্রলাপসটা হচ্ছে ইউটেরাসটা স্থানচ্যুতি, অর্থাৎ তার নির্দিষ্ট জায়গা থেকে নিচে নেমে আসা, তার মানে তার যে নির্দিষ্ট জায়গাটা সেখান থেকে সরে আসা। এটা সাধারণত ৪টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে এটা সাধারণত দেখা যাচ্ছে যে যোনির মধ্যে একটু নেমে আসে। দ্বিতীয় ধাপে যোনির মুখ পর্যন্ত চলে আসে। তৃতীয় ধাপে দেখা যাচ্ছে বাহিরে চলে আসে। আর মানে তারপরের ধাপটা সেটা মানে একেবারে বাইরে আসে, যেটা অপারেশন ছাড়া আর কোনোভাবেই সম্ভব হয় না। অনেক সুন্দর, ধন্যবাদ। আপনি আপনি অনেক সুন্দরভাবে বুঝছেন। এখন আর কেউ বলবেন? হ্যাঁ, আমি একটু বলি নাকি, যদি অনুমতি দেন আপনি একটু। বলেন, আপনি বলেন, ঠিক আছে বলেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ওই স্টেজটা তো আপনি বলেছেনই, আমি আর দিতে বলতে চাই না বলে প্রয়োজন নেই। আমি শুধু ওই প্রলাপসটা নিয়ে বলি। প্রলাপস শুধু ইউটেরাইন প্রলাপস না, আর বিভিন্ন জায়গায় প্রলাপসটা হয়। তো বিশেষ করে আমরা খুব কমন ভাবে জানি দুইটা প্রলাপস, একটা হচ্ছে ইউটেরাইন প্রলাপস আর একটা হচ্ছে রেকটাল প্রলাপস। হ্যাঁ, অর্থাৎ রেকটামটাও সেম ভাবে নেমে আসে। ঠিক আছে? তো আসলে এই যে বিশেষ করে ইউটেরাসের ক্ষেত্রে এগুলো একটা লিগামেন্ট দিয়ে যে কোনো আমাদের এই অঙ্গগুলো কিন্তু বিভিন্ন ভাবে এরা বিভিন্ন লিগামেন্ট দিয়ে এরা থাকে, সংযুক্ত থাকে, একটা নিজের অবস্থানে এরা থাকে। ঠিক আছে? তো যখন এই লিগামেন্ট গুলো ঢিলে হয়ে যায়, তাদের যে ইলাস্টিসিটি এটা যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ রাবারে যতক্ষণ পর্যন্ত রাবার টাইট থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের প্যান্ট ট্যান্ট বাচ্চাদের প্যান্ট টাইট থাকে। যখন রাবার ঢিলা হয়ে যায় তখন এটা কিন্তু পড়ে যায়। ঠিক আছে? এক হাত দিয়ে ধরে রাখতে হয়। এখন পেটের অভ্যন্তরে তো আর এভাবে এক হাত দিয়ে ধরে রাখা সম্ভব না, যার কারণে আমাদের বা ধরে রাখা সম্ভব হলো, যাই হোক এটা তার স্থান থেকে সরে যায়, নিচেই নামে। এই কারণে যেহেতু গ্র্যাভিটির কারণে এটা নিচের দিকে একটা সবকিছুকে, গ্র্যাভিটি পৃথিবীর কেন্দ্র তার নিজের দিকে টানে, এই জন্য এটা নিচের দিকে পড়ে। ঠিক আছে? নয়তো এটা অন্যদিকে যাইতো, অর্থাৎ এটা তার নিজের জায়গায় থাকতে পারে না, স্টেবল না আর কি, ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে আমরা ওষুধপত্র দিলে তাতে হয় কি, তার ভাইটাল ফোর্স শক্তিশালী হয়ে এই ইলাস্টিসিটি আবার ফিরিয়ে আনে। ঠিক আছে? এবং এরকম কেস খুব বেশি, বিশেষ করে রেকটাল প্রোলাপস আমাদের বিভিন্ন ডায়রিয়ার কেসে আমরা দেখবো, যেমন অ্যালোসাকট্রিনা, এপিসমেল, ফসফরাস সহ এরকম বেশ কিছু ডায়রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে বই আমরা লেখা পাই হারিস বেরিয়ে যাওয়া। হারিস, হারিস মানে এখানে বোঝানো হয় মলদারটাই বের হয়ে আসে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয় আর কি। যদিও বিষয়টা এখানে আশা করি আপনারা সবাই এই বিষয়টা জানেন, এবং আপু আগেও পড়িয়েছেন। ক্লাসগুলো আপনারা আরেকবার শুনবেন, আগের ক্লাসগুলো, এবং নোট যেহেতু দেওয়া আছে। বারবার এই কথাটা বলছি এই কারণে যে অনেকে মনে করবেন যে আমরা এগুলো দিই নাই, বা শুরুতে আমাদের আলোচনাটাই বর্ধিত। আলোচনাগুলো খুবই ধারাবাহিকতার সাথেই আছে, কিন্তু উপস্থিতিটাই
এলোমেলো আর কি, বা অনেকে পরে জেনেছেন। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি একটু অ্যাড করলাম আর কি, আপনাদের সাথে ক্লাসটা করি। এবং সবাই মিলে যদি কথা বলতেন তাহলে ক্লাসটা আরো সুন্দর হতো। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ নাজিম ভাই। আর এক ধরনের প্রলাপসও আছে, সেটা হলো জেনিটাল প্রলাপস। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা ওটা নিয়েই। আচ্ছা, আর আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। নাজিম ভাই অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছে। আর আসলে বিষয়টা এরকম যে এর উপরে আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে। আজকে জাস্ট রিভিশন ক্লাস। আপনাদেরকে মানে আপনাদেরই বলার কথা ছিল, আমি আপনাদেরকে ধরবো, আপনারা বলবেন, কিন্তু সেরকম রেসপন্স আমি পাচ্ছি না, সেজন্য আমারই আবার বারবার বলতে হচ্ছে। এই হলো ম্যাডাম, অবস্থা। জি ম্যাডাম জি। একটু একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি ম্যাডাম বেশি দিন হয় না, এটা বোধহয় আমার তৃতীয় ক্লাস, এই রিভিশন ক্লাসে আমি যুক্ত হয়েছি। আগে আমি ক্লাসগুলো আমাদের করা হয়নি, করিনি, সামনে ইনশাল্লাহ করবো আশা করি। তো ওই আমের সূচি পেয়ে আমি তো ক্লাসের রুটিনটা পেয়েছি কদিন আগে, রুটিনটা পেয়ে ওই সাবজেক্ট অনুযায়ী মোটামুটি যতটুকু একটু নাড়াচাড়া করে বসি আর কি। আমি সেই আলোকে ম্যাডাম বলার চেষ্টা করতেছি ম্যাডাম, এই আর কি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি হচ্ছে, আমি নোট মানে দেওয়া হয়েছে আমাদের গ্রুপে, নোটগুলো ডাউনলোড করে পড়ে নিবেন, যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই। আর মোটামুটি একটা নোটটা পড়লেই ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, আর ওই অনুযায়ী ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন, ভালো নাম্বার আসবে ইনশাল্লাহ। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, নোটগুলো ডাউনলোড করবেন, করে ভালোভাবে পড়ে নিবেন। এখান থেকেই পরীক্ষায় কমন পড়বে প্রশ্নগুলো, ওইভাবেই আসসালামু আলাইকুম। লিখবেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাডাম আমি আজকে জয়েন করছি, আসলে নোট টোট যদি আমি পাই না, একটু যদি দয়া করে এগুলা যদি দিতেন একটু, আবার একটু কষ্ট করে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? হ্যাঁ আমি আজকে হয়েছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ওখানে গ্রুপে দেয়া হবে, মনে হয় এটা ওখানে দেয়া ব্লক হচ্ছে, যেহেতু নতুন নতুন অ্যাড হচ্ছে এই জন্য দেয়া হচ্ছে, একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। ঠিক আছে। আর কথা হচ্ছে, ভাই অনেকে এত পরেই এসে সচেতন হন এবং এত পরে এসে খোঁজ খবর নিয়ে যুক্ত হন, বা বিভিন্ন ভাবে অনেকে পরে আসেন, যার কারণে একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, স্যার দিচ্ছেন তবুও, প্রত্যেকটা গ্রুপে রিপিটেশন করছেন। একটু দয়া যাই করে হোক, দিয়ে আবারও দিন। দিবে, আপনি আপনি হ্যাঁ, কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে। জি ধন্যবাদ। আচ্ছা, আপনি ওই গ্রুপে অ্যাড হয়ে থাকলে স্যার আজকেও পোস্ট করছে, পেয়ে যাবেন ওখানে, গ্রুপে একটু নজর রাখবেন। আচ্ছা, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে জেনিটাল প্রোলাপস, আর এটার ব্যবস্থাপনা আমরা কিভাবে করব সে বিষয়ে। এটা আসলে আহ, শুধুমাত্র যে জরায়ুর যে প্রলাপস ওই রকম না, মানে এটা পুরা যোনি পথের দেওয়াল সহ আশেপাশের অঙ্গের যে স্থান ত্রুটি সেটাকে বোঝায়। এটা আসলে কেন হয়? অনেক প্রসবের সময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা কাশির ফলেও অনেকের হচ্ছে কাশি মানে দেওয়ার ফলে অতিরিক্ত চাপের কারণে এটা স্থানচ্যুতি হতে পারে আর কি। ওইটাকে জেনিটাল প্রোলাপস বলে। আর এই কারণে হতে পারে, এই কারণগুলো বললাম আমি। আর এটার ব্যবস্থাপনা কিভাবে আমরা করতে পারি, আমরা এটার কিছু মানে পেলভিক ফ্লোরের পেশি মজবুত করার যে ব্যায়ামগুলো আছে সেগুলা করতে পারি, ব্যবস্থাপনা দিতে পারি রোগীকে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে কিছুটা ব্যবস্থাপনা হচ্ছে হলো ভারী কাজ না করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, ওজন নিয়ন্ত্রণে রাখা। আর এক্ষেত্রে হোমিওপ্যাথিক যে মানে মেডিসিন গুলা বেশি আসে সেটা হচ্ছে সিপিয়া, লিলিয়াম টিগ। আর অপারেশন ছাড়াই এই পেশিকে মানে এই মেডিসিনের মাধ্যমে আমরা ঠিক করতে পারবো, কিন্তু আমরা আসলে এভাবে মেডিসিন দিতে পারবো না, টোটালিটি অফ সিমটম নিতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে, তারপরেই কিন্তু আমরা মেডিসিন দিব। হোমিওপ্যাথিক যে কোনো ট্রিটমেন্ট আমরা এভাবেই দিব, হলিস্টিক অ্যাপ্রোচে দিব। এটা মাথায় রাখবেন। আবার আমার কথা শুনেন যে এই দুইটা মেডিসিনের নাম বললাম এইভাবেই দিয়ে দিব, এরকম কিন্তু হয় না। আমরা সবাই জানি এটা, জানি না, সবাই তো জানি, আশা করি অবশ্যই। সবাই জানি। আচ্ছা ঠিক আছে।
তো আপনারা এটা বুঝতে পারছেন, এই কোশ্চেনের উত্তরটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি ম্যাডাম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চেনের উত্তরে যাচ্ছি। পরবর্তী যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। যে প্লাসেন্টাটা কি আসলে, আপনারা বলেন তো দেখি। এটা হচ্ছে গর্ভফুল। আপনি একটু জোরে বললে ভালো হইতো। এটা গর্ভফুল মানে বাচ্চাদের যে গর্ভফুল আর কি যেটাকে বলে প্লাসেন্টা। এক্স্যাক্টলি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা নাজিম ভাই, এই এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, আর একটু বিস্তারিত বলতে চাইলে না, বলতে আমি পারেন। আমি আমি কি বলবো, ওই মাহফুজা আপু তো দেখলাম উনি ভালো রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ, উনি অনেক ভালো তো পড়াশোনা করছে হ্যাঁ, মনে হচ্ছে। আমার রেসপন্সের পরে আমি আর কি বলবো, আমার একটু দেখে ভালো লাগছে আসলে। তো ওনারাই হচ্ছে গিয়ে রেসপন্স করলে খুব ভালো মানায় আর কি। এই জন্য আমি একটু পড়ে শুনছি আর কি। ঠিক আছে। এবং কোথাও যদি আমি মনে করি, আমি যদি মনে করি যে একটু বলা প্রয়োজন বা আমি একটু বলতে পারবো, সেখানে আমি বলবো আর কি, সমস্যা নেই। আপনারা হচ্ছে আলোচনা করেন, হ্যাঁ। ঠিক আমি আছি, আছে, আপনারা এটা নিয়ে আরো কথা বলেন না, পরে আমি বলবো আচ্ছা আচ্ছা, ঠিক ইনশাল্লাহ। আছে। আচ্ছা, তো আপু যেটা বলছে ওটা একদম ঠিক। বাচ্চা হওয়ার আগে যে ফুল ফুলটাকে প্লাসেন্টা বলে। যদি জরায়ুর নিচের দিকে থাকে, অর্থাৎ জরায়ুর মুখে থাকে, তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে আর কি। এটার কয়েকটা প্রকারভেদ আছে। ফুল জরায়ুর মুখ পুরোটা ঢেকে রাখলে এটা আসলে অপারেশন ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। আর আরেকটা হবে হলো পার্শিয়াল, অর্ধেকটা ঢেকে রাখে, সেটাকে হচ্ছে পার্শিয়াল বলে। আর হচ্ছে মার্জিনাল, ঠিক মুখের কিনারায় থাকে যেটা, সেটাকে মার্জিনাল বলে। আর আরেকটা হচ্ছে লো লাইন, মুখের কাছে থাকে কিন্তু ঢেকে রাখে না জরায়ুকে। আচ্ছা, এটার যে লক্ষণটা আমরা পাবো সেটা হচ্ছে আহ গর্ভ অবস্থার শেষের দিকে হঠাৎ যে ব্যথাহীন যে রক্তপাত হয়, এটার প্রধান লক্ষণ হলো এটা। গর্ভাবস্থার শেষের দিকে হঠাৎ ব্যথাহীন যে রক্তপাত হওয়া, এটার মাধ্যমে আমরা অনেক সময় বুঝতে পারবো যে এটা আসলে প্লাসেন্টা প্রিভিয়া কিনা। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে জরায়ুর গ্রীবার ক্ষয়, যেটাকে সার্ভিক্যাল ইরোশন বলে। আমি আমি আগের প্রসঙ্গটা নিয়ে একটু বলি প্লিজ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে আমাদের বলেন। আমাদের এটাকে আমরা, মানে আমি আসলে যেটুকু জানি আর কি, আমি তো মেয়ে মানুষ না। কিন্তু পড়াশোনাতে যেটুকু আমি বুঝি সেটা হচ্ছে যে আমাদের গর্ভের ক্ষেত্রে প্রথমে আগে বাচ্চাটা বের হয় বা সন্তান আগে জন্মগ্রহণ করে, তারপরে ফুলের হিসেবটা পরে আসছে আর কি। হ্যাঁ। এখন যে মুখ দিয়ে, অর্থাৎ যে দরজা দিয়ে বাচ্চাটা আসবে, সেখানেই যদি গর্ভফুল এসে আটকে থাকে, মানে গর্ভফুলের অবস্থানটা যদি ওখানে থাকে, অর্থাৎ দরজাটাই সিরিয়াল করে দেয়া হয়, তাহলে বাচ্চাটা হবে কিভাবে? এখন আমরা অনেকে কিছু কুসংস্কারে থাকি, আমাদের ধর্মীয় জ্ঞানেরও যথেষ্ট পরিমাণ স্বল্পতা আছে। হুম। ডাক্তারের ক্ষেত্রে ফতোয়া সাধারণ না, ডাক্তারের ক্ষেত্রে ফতোয়া হচ্ছে খাস। আমরা আম ফতোয়া সব জায়গায় লাগাই, আমাদের এই একটা সমস্যা। আবার কিছু খাস ফতোয়া আম ভাবে লাগাইতে চাই, এগুলো বড় সমস্যার বিষয়। তো অনেকেই আছেন যারা ডাক্তার দেখাইতে চান না, কষ্ট করবেন 3 দিন একবার একটা। আমার আমার পরিচিত একটা ইয়েতে দেখলাম, একজন ভাই, ওর ভাই কওমি মাদ্রাসায় পড়েছেন, কওমি আলেম। ওনার বোন প্রেগনেন্ট অবস্থায় কষ্ট করছে, প্রচন্ড কষ্ট করছেন। 3 দিন ধরে রেখেছেন, উনি যেতে দেন না। ডাক্তাররা দেখবে হারাম হ্যান ত্যান, হ্যাঁ। কি ফতোয়া! বোন মারা গেল, বাচ্চাও সাথে মারা গেল। তো এটা কোথায় আছে, কোথাকার কোন ফতোয়াতে আছে আমি জানি না। হয়তো অন্যান্য যারা আলেম তৎকালীন ছিলেন, যারা লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, ওনারা হয়তো এনার চাইতে কম জানতেন, কিংবা এই টাইপের মাইন্ডের যারা, তাদের চাইতে হয়তো কম জানতেন, এনার হয়তো অনেক বেশি জানেন। কিন্তু আমি ওই তাদেরকেই ফলো করি। তারা বলেছেন তাদের মতামত অনুযায়ী, তারা গবেষণা করে এরকম বের করলেন যে ডাক্তারের ক্ষেত্রে অবশ্যই ফতোয়া ভিন্ন হবে।
ডাক্তারের কাছে দেখানো যাবে। ঠিক আছে? তো আমি অনেককেই দেখি আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই আছেন যারা আমার এটা ডাক্তার দেখবে এই হইছে, সেই হইছে, এই টাইপের বলেন আর কি, হ্যাঁ? তো এখন এরকমটা অনেকে করেন না, কিন্তু আমাদের উচিত একটা মানে আমাদের এখানে কি বলে যখন গর্ভাবস্থায় থাকে তখন আলট্রাসোনোগ্রাফি করে অন্তত দেখা যে বাচ্চার অবস্থানটা কি। আমরা আগে থেকেই জানতে পারবো যে প্লাসেন্টা প্রিভিয়া কিনা, এবং প্লাসেন্টা প্রিভিয়া হলে সেখানে কিন্তু নর্মাল ডেলিভারির কোনো সুযোগ থাকে না। ঠিক আছে? যদিও অনেক আগে আমরা জানতে পারি তাহলে হয়তো চিকিৎসা দিলে দিলে সেটা চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে, আমরা শিওর না, অনেক সময় পরে আসতে দেখা দিতে পারে। ঠিক আছে? তো অনেক পরে হয়তো আমরা জানতে পারি, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সিজারটা তখন করতে হতে পারে। তাই সবসময় সিজারের একদম বিরুদ্ধেও যাওয়া যাবে না, আবার সবসময় সিজার করতে হবে, অনেকে তো খায়েশ করে সিজার করেন এবং পরবর্তীতে সারা জীবন কোমর ব্যথায় ভোগেন, আরো বিভিন্ন সমস্যায় ভোগেন। কাজে এগুলোকে আমাদেরকে সচেতন ভাবে ডিল করতে হবে। আমরা ডাক্তার, আমরা আমাদের অনেক কষ্ট, এই যে এত কষ্ট করছি, এত কষ্ট কার জন্য করছি? যদি আমরা আসলে হোমিওপ্যাথিটা বেশি কষ্ট করি না, আমরা তো মনে করি দুই দুই পাতা পড়ে চিকিৎসা দেওয়া যায়, কেউ কেউ হয়তো সারা জীবনের জন্য দুই পাতার মধ্যে আবদ্ধ থাকা যায়, এই জন্য এক কথায় হোমিওপ্যাথি আমরা পড়ি। কিন্তু এগুলো আমাদের চরম খেয়ানত, চরম খেয়ানত। প্রচুর পড়াশোনার আমাদের প্রয়োজন আছে। তো আমাদের এই যে এত কষ্ট, এই কষ্টের পেছনে কারণ কি? যে মানুষের জন্য আমরা এই কষ্টটা করছি, যে কষ্টগুলো মানুষের, সেই কষ্টগুলো যেন আমাদের উপর এসে পড়ে। ঠিক আছে? আমরা তাদের জন্য এই এই দিন রাত পরিশ্রম করে পড়ছি যেন তাদের কষ্টটা কমে। তো কাজে আমাদেরকে প্রচুর জানতে হবে যেন মানুষের এই কষ্টগুলোকে আমরা দূর করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে কিন্তু এক্ষেত্রে আহ, কি বলে এটা, আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায় এরকম, তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিব। এবং সেক্ষেত্রে কোনো ঔষধ, এই যে বই থেকে আমরা গদ বাঁধা ওষুধ খুঁজি, অনেকে নর্মাল ডেলিভারির জন্য পালসেটিলা গদ বাঁধা দিয়ে রাখেন, অনেকে কলোফাইলম দেন, এগুলোর কোনো, হ্যাঁ, এগুলোর কোনো ভিত্তি নেই আসলে। কারণ যখন যেটা দাবি করে, এমনও হতে পারে গর্ভাবস্থায় গরম মানে যেন যখন আহ বাচ্চা প্রসবের জন্য কখনো বেলাডোনার প্রয়োজন হয়, কখনো সিক্যালিগরের, কখনো নার্স ভূমিকার প্রয়োজন হয়। হ্যাঁ, এরকম আমি দেখেছি আর কি। সিপিআরও অনেক সময় প্রয়োজন হতে পারে আগে থেকে। মানে আসলে এগুলা তো কেস টেকিং এ যা আসে, তখনও কেস টেকিং এর প্রয়োজন আছে। ঠিক আছে? সেটা যেভাবে হোক, কাজে আমাদেরকে এইভাবে কিন্তু হিসেবগুলো করতে হবে। তো আমরা তার ভাইটাল ফোর্স যা চাচ্ছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিলে দেখা যাবে যে হ্যাঁ, এমনও হতে পারে প্লাসেন্টা প্রিভিও ঠিক হয়, ঠিক হয়। এই জন্য আমাদেরকে আগে থেকে আলট্রাসোনোগ্রাফি করে সবসময় এই ব্যাপারে সচেতন থাকার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমরা এই ব্যাপারে যদি হেয়ালি করি, আমরা যদি এইসব জায়গায় খামখেয়ালি করি, মানুষ মারা যাবে, মানুষ কষ্ট পাবে, এবং সেটার জন্য অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য গাইনোকোলজি পড়ার, গাইনোকোলজি সম্পর্কে খুব গভীর জ্ঞান রাখার কোনো বিকল্প নাই। এবং তার জন্য অবশ্যই আমাদেরকে পাশাপাশি অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি সম্পর্কে জানতে হবে। তো এইটা হচ্ছে একটা মেসেজ দিচ্ছি আর কি। এটা নুরুন্নাহার আপু আশা করছি মাইন্ড করছেন না। আমি আসলে অনেক বেশি না, বলে না, না, ফেলছি, মাইন্ড কিন্তু করার কিছু নাই। উত্তর আমাদের রাখি। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য, মানে সময়ের স্বল্পতার কারণে মানে আলোচনাটা অল্প হয় আর কি, বিস্তারিত আলোচনা করা যায় না। তাছাড়া এগুলো আসলে সচেতনতা, এগুলো জানতে হবে। আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও অনেক মানে ওই যে কি বদ্ধমূল ধারণা আছে যে আমাদের হচ্ছে প্যাথোলজির জ্ঞান, তারপরে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজির জ্ঞান না থাকলেও চলবে। এটা একটা মানে আমি বলবো বদ্ধমূল ধারণা আর কি। আপনি এটা আর একটু বলতে পারেন এই বিষয়ে, সবাই একটু সচেতন হলো আর কি। না দেখেন না, এই যে আমরা আমাদের এই ব্যাপারে মেডিকেল টার্ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বইয়ের আদিকালের ভাষা কেউ ব্যবহার করে না। এমনকি আমরা অনেকেই যারা শিক্ষক, তারা অনেক সময় অনেক শব্দ আমরা বুঝি না। কারণ ওই যেই সময়কার বই আমরা পড়ছি, ওই সময়কার বইয়ের মান ভালো হয়তো ছিল, কিন্তু সেই সময়কার বই এখন খাটে না। এখনকার ভাষা পরিবর্তন হয়েছে। আমরা হয়তো অনেকেই আবার এখন লিখেন যারা, আমরা হচ্ছে কি আগের বই দেখে দেখে লিখি যে সেটা আমাদের বইয়ের ছাপেই বোঝা যায়। আমরা হুবহু আগের বইয়ের মতোই কতটা সময় আমরা গেছে, খেয়েছে, পড়েছে বলি, তারপরে আবার হঠাৎ করে চলে আসে গিয়াছেন, খাইয়াছেন, পড়িয়া আছেন, পরিধান করিয়া আছেন। হ্যাঁ, এরকম করে আমরা লিখি, বোঝা যায় আমরা বই দেখে দেখে লিখছি।
তা আমরা আসলে মানে অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। দেখেন এই যে আমাদের ক্লাস হচ্ছে, আমরা উদ্যোগ নিয়ে ক্লাস করাচ্ছি, আমাদের অসংখ্য টিচার, হ্যাঁ মানে অনেকেই এরকম কাজ করে যাচ্ছে নির্লস, কিন্তু উপস্থিতি কয়জন? তো উপস্থিতিটা কি প্রমাণ করে? যে আমাদের আশা মানে আগ্রহটা নেই শেখার ব্যাপারে। হ্যাঁ, তো আমাদের আগ্রহ না থাকা, তো আমি তাহলে এই যে আমাদের অনেকেই আছেন খুবই আল্লাহ ভক্ত, নামাজ কালাম পড়েন, তা আপনি নামাজ কালাম পড়ছেন ওটা আপনার জন্য, কিন্তু বান্দার যে হক আপনি খেয়ানত করছেন সেটার হিসেব কে দিবে? আমরা এইভাবে কখনো নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি না। যার কারণে হয়, ওই ক্লাস হয়, টিচাররা ক্লাস করেন, এমনও দিন গেছে যেদিন একদিন যদি একজন দুইজন এসেছে, অবশ্য তাতে আমাদের কিছুই যায় আসে না, কারণ আমরা অন্তত আমাদের আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি, তারা আসেননি। এবং মানুষের জীবন নিয়ে আমরা কাজ করি, কাজে আমাদের হিসেবটা অনেক বেশি। হাসরের ময়দানে আলেমদের উপরে একটা বুলডোজার যাবে, আমাদের উপর দিয়ে আরেকটা বুলডোজার যাবে, কারণ এক পক্ষ ইমান নিয়েই দায়িত্বে ছিলেন, আরেক পক্ষ জীবন নিয়ে দায়িত্বে ছিলেন। আমরা জীবন নিয়ে দায়িত্বে আছি, আমাদের অনেক কঠিন হিসেব আমাদেরকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, একটা মানুষ যদি আমার দুর্বলতার কারণে, আমার গোয়ালতনের কারণে যদি আহ সে মারা যায়, এই খুনের দায় আমার নিতে হবে, এবং খুনির যে শাস্তি, আমার সেই শাস্তি আল্লাহ দরবারে হবে, দুনিয়াতে যাই হোক না হোক। কাজে আমাদের এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। তো এই হচ্ছে বিষয় আর কি, আমাদের আসলে সচেতন হওয়ার কোনো বিকল্প নাই, যতই যাই বলি। দেখেন আমাদের মেট আমেরিকার আলোচনা খুব হয় অনলাইনে, যত ক্লাস হয় বেশিরভাগই মেট আমেরিকা ভিত্তিক। কিন্তু যদি আমি গাইনোকোলজি যদি নাই জানলাম, তো আমি মেট আমেরিকাটা প্রয়োগ করব কোথায়? তাই না? আমাদেরকে তো অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার। আমরা যদি অর্গানন না জানার কারণে আমরা সবাই কেস টেকিং কেমনে করতে হয় এটা জিগাই। আমি অনেক শিখেছি, পরে দেখি যে অর্গাননে যা লেখা এটাই সবাই বলে বেড়াচ্ছেন, আর আমরা অর্গানন বাদ দিয়ে অন্যান্য দিকে খুঁজে বেড়াচ্ছি। দেখা হয় নাই ওই কি বলে, ওই চক্ষু মেলিয়া ঘর হতে বাইরে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, ওইরকম অবস্থা আমাদের। যাই হোক, নূর নাহার আপা, আরো ইয়ে আছে, আপনি আলোচনা করেন, আমি আছি শুনছি, এই আর কি। ঠিক আছে, সময় তো খুব বেশি নেই। ঠিক আছে নাজিম ভাই, ধন্যবাদ আপনাকে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারতেছেন। নাজিম ভাই অনেক সুন্দরভাবে বলছে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন। না ম্যাম, নাজিম স্যার তো অনেক সুন্দর করে বুঝেছেন, আপনিও বুঝেছেন, এরপর আর প্রশ্ন থাকার কথা না। মাহফুজা আপু, তাই না? আপনার নাম মাহফুজা, আপনার মানে হ্যাঁ, কথা মানে কথা একদমই আস্তে একদমই আসে। আস্তে আসে। ও, সরি আপু, হয়তো নেটের সমস্যা, সরি ম্যাম, নেটের সমস্যা। আচ্ছা, সমস্যা নাই। তারপরে পরবর্তী যে কোশ্চেনটা সেটা হলো যে জরায়ুর গ্রীবার ক্ষয়, সার্ভিক্যাল ইরোশন। এটা এটা হচ্ছে মানে জরায়ুর মুখে লালচে ঘা বা আবরণী পাতলা হয়ে যাওয়া। এটা জরায়ুর গ্রীবা বা সার্ভিক্সের যে অংশ যোনির মধ্যে থাকে, সেখানের বাইরের অংশের চারপাশে প্রচুর পরিমাণে লিউকেরিয়ার কারণে যে ক্ষত বা ইরোশন হয় তাকে সার্ভাইকাল ইরোশন বলে। আচ্ছা, এটার কিছু কারণ আছে। কি কি কারণে এটা হয় সেটা হচ্ছে ক্রনিক সার্ভিসাইটিসের কারণে ইয়ে হতে পারে। এটা হতে পারে জন্মগত আরেকটা জিনিস হয়, সেটা হলো মায়ের শরীর হইতে প্রাপ্ত এস্ট্রোজেনের পরিমাণ না কমা পর্যন্ত শিশুর জরায়ুর গ্রীবার জন্মের পর কিছুদিন পর্যন্ত এটা এরকম থাকতে পারে। যৌবন আসার পরে এটা দেখা দেয় এবং সমস্ত বয়স মানে প্রাপ্ত বয়স কাল পর্যন্ত এটা থাকে তার মধ্যে। সন্তান জন্মের জন্য এটা হতে পারে গর্ভকালীন সময়ে ওভারির হরমোনের তারতম্য দেখা দেওয়ার কারণে জরায়ুর গ্রীবার মিউকাস মেমব্রেনে যে হাইপারপ্লাসিয়া হলে এটা দেখা দিতে পারে। গর্ভনিরোধক মানে যে রাসায়নিক দ্রব্য আহ, মানে এই যে জন্ম নিয়ন্ত্রণকারী যে জিনিসগুলো আছে, পদ্ধতিগুলো আছে, এগুলার কারণেও হতে পারে।
গনোরিয়া বা প্রসবের পর স্টেপ্টোকক্কাস জীবাণু, এক ধরনের জীবাণু, এটা সংক্রমণের কারণে হতে পারে। জরায়ুগ্রীবার কার্সিনোমা ও পলিপাস হলেও এটা একটা কারণ। আর একটা অতিরিক্ত সঙ্গমের কারণেও এটা হতে পারে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা একটু বলবেন? আমার মাঝখানে একটু নেট প্রবলেম হয়েছিল। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এটার সার্ভাইকাল ইরোশনের যে লক্ষণগুলো আমরা দেখতে পাবো সেটা হলো যে রক্ত ও পুজ মিশ্রিত যোনিস্রাব, মেটার্টিসের জন্য ক্রনিক পেলভিক ব্যথা, জরায়ু গ্রীবা হতে জন্মগত রস বের হতে থাকে, 2 ঋতুর মধ্যবর্তী সময়ে হঠাৎ ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে, ঘন ঘন প্রস্রাব হওয়া, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, অবিরাম দুর্বলতা, কাজে অনিচ্ছা, মাথা ঘোরা এবং সার্ভিসাইটিস থাকলে সামান্য জ্বরও এর সাথে দেখা দিতে পারে। অনেক সময় সন্তান ধারণে অক্ষমতা দেখা দেয়, কখনো লিউকেরিয়া হতে পারে, পিঠে ব্যথা বোধ, সামান্য ইরোশন হলেও মানে পিঠে ব্যথা এই জিনিসটাও থাকতে পারে। যৌন মিলনের পর যোনিপথে সামান্য রক্তক্ষরণও দেখা দিতে পারে। গর্ভকালীন সময়ে যোনিপথে সামান্য রক্তক্ষরণও দেখা দিতে পারে। ইনফেকশন পরবর্তী পর্যায়ে জরায়ু, যোনি, ইউরেথ্রা প্রভৃতি অংশে মানে এই জিনিসটা ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, যোনিপথ পরীক্ষা করলে এক্সটার্নাল মানে যোনির চারপাশে লাল দেখা যেতে পারে, সামান্য একটু উঁচু মসৃণ চকচকেও দেখা যেতে পারে। আচ্ছা, আপনারা এখানে এটা কি বুঝতে পারছেন? কারণগুলো বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। অনেক সময় নেটের প্রবলেম হচ্ছে, কথা হয়তোবা ক্লিয়ার আসতেছে না। জি, জি ম্যাডাম, কারণগুলো বুঝতে পারছি ম্যাডাম, সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাজিম ভাই, আপনি এখানে কিছু বলতে চাইলে বলতে পারেন। বলতে চাচ্ছি ওই যে আমাদের প্রশ্নে আছে জরায়ুগ্রীবা, আমি অন্যান্য উপস্থিতিদের কাছে, মানে যারা উপস্থিতি তাদের কাছে জানতে চাচ্ছি যে গ্রীবা মানে কি বলেন। গ্রীবা ভাষাটা মানে কি আসলে আসলে একটু গ্রীবা মানে বলতে একদম আমরা বাংলা, জি, গ্রীবা বলতে আসলে আমরা কমন সেন্সে সাধারণভাবে যেটা বুঝি যে ঘাড়, মাথাতে ঘাড় আছে, ঘাড়ের অংশ, আচ্ছা। একটা 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 অর্গানের ওই ওই হ্যাঁ, ঠিক জাতীয় আছে, ঘাড়ের ঠিক ভিতরে আছে। একটা অংশটা। ঘাড়, গ্রীবা মানে ঘাড়, হ্যাঁ, সহজ কথা, গ্রীবা মানে ঘাড়। আবার গলাও বোঝায়, কখনো গলা বোঝায়, কখনো ঘাড় বোঝায়, তবে ঘাড় এবং গলার এইটুকু অঞ্চলকে গ্রীবা বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ওই সাধু ভাষা, তো আমাদের সচরাচর ইয়ে না, যেটাকে বলা হয় সার্ভাইকাল অস, সার্ভাইকাল অস। সার্ভাইকাল বলতে এটা সার্ভিক্স, আমরা যারা ফিমেল জেনিটালিয়া পড়েছি, সার্ভিক্স, ওই সার্ভিক্সের এই জায়গায়, হ্যাঁ, ক্ষত হয় আর কি, বা ক্ষয় হয়। এবং কারণ তো বলেছেনই, এবং এগুলোর প্রশ্নটা এরকম আর কি, যেটা কারণ এবং জটিলতা আলোচনা করা। তো কারণগুলো তো এখানে আলোচনাতে আছেই, ইনফেকশনের কারণ হতে পারে, উম, আর বেশ বেশ কিছু কারণ হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, মেকানিক্যাল ট্রমার কারণে হতে পারে। ঠিক আছে, এবং জটিলতা দেখা দেয়, এই সংক্রমণ আরো বাড়ে। জটিলতাটা কখন হবে? যদি এটা ট্রিটমেন্ট না করা হয়, অথবা মানে সঠিক ট্রিটমেন্ট যদি না পায়, তখন এটা কত দূর গড়াইতে পারে, এটা সংক্রমণ আরো বাড়তে পারে, এবং একটা সময় দীর্ঘস্থায়ী ব্যথা থাকতে পারে এই ভেজাইনাল এরিয়াতে, এবং আমাদের যে মানে অর্থাৎ যোনি এরিয়া, এবং আমাদের পাছার যে এরিয়াটা, এই জায়গাটাতে, নিতম্ব আর কি, এই জায়গাটাতে একটা ক্রনিক পেইন সিনড্রোম দেখা দিতে পারে। এবং প্রসবের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যদি প্রসবকালীন ইয়ে থাকে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হুম, এবং অনিয়মিত রক্তস্রাব দেখা দিতে পারে। ঠিক আছে, বিশেষ করে এই ইন্টারকোর্সের পরে এইটা আরো, কারণ ক্ষতরে গুতাইলে কি হয়, রক্ত বের হয়, এরকম হইতে পারে।
এগুলো হচ্ছে এর জটিলতা। খুব জটিল কিছু না আসলে। আমাদের এখানে প্রশ্ন উত্তর গুলো আমরা এইভাবে সাজাই। হোমি ডাইজেস্ট একটু এভাবে করেছে যে এটাকে একটু সুন্দর করেছে। বিশেষ করে নুরুন্নাহার এটাতে বা আমার ফিলোসফিতে বা প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা যেটা করেছি যে উত্তরটাকে একটু সমৃদ্ধ করেছি, কারণ 5 মার্ক তো। এখন আমি চাইলে 5টা পয়েন্ট লিখে দিতে পারি, কিন্তু লিখে দিলে কি হবে? আমার সে 5 দিবে? আগেও তো 5টা লিখে দিয়েছি, 5 দেয়? আমি আর তার সাথে বড় কথা, সে হয়তো দিতে পারে, যিনি পরীক্ষক তিনি হয়তো দিবেন, কিন্তু আমি একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি শুধু ছোট ছোট করে লিখে গেলাম, বাংলায় লিখে গেলাম। তার মানে আমি রিপোর্ট পড়ার জন্য আমি প্রস্তুত না। এটাই আমি ওখানে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, আমি রিপোর্ট পড়তে পারবো না, কারণ আমি বাংলায় লিখতে হবে। আমার প্রশ্নও করতেছে বাংলায়, যদিও জরায়ুর গ্রীবা এটা কোনো রিপোর্টে লেখা থাকে? জরায়ুর গ্রীবার ক্ষয় এটা লেখা থাকবে কোনো রিপোর্টে? থাকবে না তো, তাই না? এমনকি যদি আমরা এটারে এআই দিয়ে ট্রান্সলেটও করি, তবুও গ্রীবা শব্দটা আসবে না, আসবে জরায়ুর গলার ক্ষয়, এরকম হয়তো আইতে পারে। ঠিক আছে? তো এখন আমাদেরকে তো এটার হইতে হবে, আমরা সেই জন্য বেশি পড়া উচিত। আমরা তো গাইড দেখে পরীক্ষা দিতে অভ্যস্ত, এই জন্য হোমিওলজিস্ট এই আয়োজনটা করলো যে সবাই গাইড বিমুখ হওয়া শুরু করুক। হ্যাঁ, গাইড বইয়ে প্রচুর ভুলও থাকে, ওই ভুলগুলো থেকে যেন আমরা সরে আসি এবং গাইড ব্যবসাটা যেন আমরা চাঙ্গে উঠে দিতে পারি। একটু অন্যভাবে বললাম, মাইন্ড করবেন না আপনারা, কারণ এই গাইড ব্যবসা অনেক ক্ষতি করেছে আমাদের, পড়াশোনার অন্তত ক্ষতি করেছে। তা আমরা এইগুলো থেকে বের হয়ে আসতে হবে, সেই জন্য আমাদের এই চেষ্টা। তা আমরা পয়েন্ট গুলো লিখে দিব, ওই পয়েন্টের পাশাপাশি পয়েন্টটার একটু গভীরে বলে দিব, যা আমিও ওটা দিয়ে কি করব। যেমন ধরেন এখানে আমরা কি করতে পারি, যেমন আমরা এখানে করতে পারি সংক্রমণ। হ্যাঁ, জরায়ুর গ্রীবার ক্ষয় সাধনে বা সার্ভাইকাল এরোশন, এই ক্ষেত্রে এই সংক্রমণ এটা একটা কারণ, এটুকু আমি লিখে দিতে পারি। কিন্তু আমি যদি এখানে পাশাপাশি লিখি যে প্রধান কারণ হিসেবে দেখা যায় যে যৌন সংক্রমণমূলক জীবাণুর উপস্থিতি, যেমন যেমন ক্লামাইডিয়া, ট্র্যাকোমাটিস, তারপর নাইজেরিয়া, গনোরি, হ্যাঁ, ইত্যাদি, এই টাইপের আরো 2-3টা হয়তো লিখে দিলাম। এইসব জীবাণুর সংক্রমণ গ্রীবাকে বা সার্ভাইকাল অসকে প্রদাহিত করে, হুম, এবং করে ক্ষয় সৃষ্টি করে। তারা এটা এইটা যখন আমি লিখবো তখন সে বুঝবে যে না, আমি শুধু আমি কিন্তু এটা গাইড দেখে দিইনি, আমি যে কিছু জানি, এটা পরীক্ষক তখন বুঝবেন। তখন তিনি আমার মার্ক না দিয়ে যাওয়ার কোনো সুযোগ ওনার কাছে নেই। ঠিক আছে? এবং এটা যেই দেখুক সে বুঝবে যে না, এখানে কিন্তু এই ছেলেটা বা এই শিক্ষার্থী মার্ক পাওয়ার যোগ্য সে। তার আগে যদি আমাকে জানতে চাওয়া হয়েছে জরায়ু গ্রীবার ক্ষয় সাধনের কারণ এবং জটিলতা, আমি তার আগে যদি ভূমিকাতে লিখি যে জরায়ু গ্রীবার ক্ষয়টা আসলে কি, আমি যে ওটা জানি, আমি যে শুধু এটার কারণ আর জটিলতা মুখস্থ করে আসি নাই, আমি যে এই বিষয়টাকেও বুঝি, সেই ছাপটা আমি ওখানে দিয়ে আসলাম। আমি লিখলাম যে জরায়ুর গ্রীবার ক্ষয়সাধন বা সার্ভাইকাল অস এর ইরোশনকে অন্যভাবে সার্ভাইকাল ইরোশন বলা হয়, যেটা হচ্ছে জরায়ুর যে গ্রীবার সেটার উপরিতক অর্থাৎ একটোসার্ভিক্স এবং গর্ভাশয়ের যে অন্তঃস্তরীয় অংশ, হ্যাঁ, এরকে বলা হয় এন্ডোসার্ভাইকাল ক্যানেল। ওই মধ্যবর্তী অংশে মিউকাস তৈরির বিশেষ কোষগুলো ক্ষয় হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থাটাকে বলা হয়, বা গাইনোকোলজির তে এটাকে বলা হয় যে সার্ভাইকাল ইরোশন। তাহলে সে বুঝবে যে না, আমার পড়াশোনা আছে, তাই না? এবং এটুকু জানলে আমার কি হবে, আমি একটা রোগীকে যখন দেখবো, তখন আমি যখন এভাবে বলবো, আমার রোগী তখন বুঝবে না, আমার ডাক্তার তো জানে। কিন্তু শুরুতে আমি যদি বলি যে ভাই আমি এগুলো বুঝি না, আপনি আমার বলেন আপনার কি কি সিমটম, আমি ওইটা লিখি, তাহলে সে প্রথমে বুঝে নিবে যে এই ডাক্তার বেশি জানে না। এবং অ্যালোপ্যাথরা আমাদেরকে যে ডাক্তার লিখতে পারবে না বলে, কেন বলে? কারণ আমাদের যোগ্যতা যে নাই, এটা ওরাও জানে, আমরাও জানি। আমরা যেমন জানি ওরাও জানে, এই জন্য এরকম করে। এই জন্য আমাদের আমাদের সামনের প্রজন্ম এমন হওয়া উচিত যে অ্যালোপ্যাথরা যেন আমাদের সাথে কথা বলতে এই জন্য ভয় পায়। ঠিক আছে? এত পরিমাণ যেন আমাদের পড়াশোনা থাকে, এমন থাকা উচিত। তাদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য না, শুধু আমরা ভালো ডাক্তার হওয়ার জন্য আমাদের এটা করা উচিত। আমরা পারি না, কিন্তু চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ ওদের চাইতেও ভালো করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এই এটা হচ্ছে বিষয়। আহ, এই জন্য আমাদের এই আলোচনাগুলো। এবং আপনারা এটাতে অংশ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের যারা পরিচিত আছেন তাদেরকেও বলুন। পাশাপাশি পরীক্ষার পরেই পড়ার কিন্তু শেষ না, পরীক্ষার পর আমরা 4th ইয়ারে যাব।
তখনও আমাদের পড়াশোনার দরকার আছে, তো হোমিওডাইজেস্ট বর্ষভিত্তিক ক্লাস করাবে ইনশাআল্লাহ পরীক্ষার পরে। সেই ক্লাসগুলো তো আপনারা অংশ নিবেন ইনশাআল্লাহ। নইলে এটার জন্য আপনারা যেভাবে শিখতে পারেন শিখেন, হোমিওডাইজেস্ট থেকে না শিখেন অন্য জায়গা থেকে শিখেন, নিজেও নিজেও শিখতে পারেন, কিন্তু না শিখলে হবে কি, আল্লাহর কাছে অন্তত দায় দিবেন। ঠিক আছে, কেউ জানুক বা না জানুক, আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে বিষয়। আমরা একজন ডাক্তার হিসেবে আমাদের মানবিক গুণাবলী, নৈতিকতা আমাদের মধ্যে থাকা উচিত। এই জন্য এই এতগুলো কথা বলা আর কি, আপনারা মনে কিছু নিবেন না। যাই হোক, সামনে আগান। নুরুন্নাহার আপু, আমাদের তো সময় খুব বেশি নেই। ঠিক আছে নাজিম ভাই, আশা করি কেউ কিছু মনে করবে না, কারণ এখানে সবাই আসছে শিখতে। উদ্দেশ্যটাই হচ্ছে শেখা, আর হচ্ছে হোমিওপ্যাথির কল্যাণে কাজ করা, রোগীর জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। তো আচ্ছা, হ্যাঁ, এরপর ওটাই আসলে অনেকে হয়তো মনে করবেন যে যে নাজিমুদ্দিন হচ্ছে গিয়ে পণ্ডিতি ফলাইতেছে, আমার ঘরে খালি ওয়াজ করতেছে, আসলে তা না। কিংবা আমি মহান হওয়ার জন্য বলতেছি তা না। আমাদেরকে আমাদের টিচাররা এইভাবে বলেন, তারা যে মহান হওয়ার জন্য বলছেন তা না। আমরা সবাই মিলে চাচ্ছি কি, আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী অর্থাৎ হোমিওপ্যাথ, আমরা সবাই জ্ঞাতি ভাই, ঠিক আছে? এই পুরো আমাদের জ্ঞাতি গোষ্ঠী যেন অন্য কারো আঙ্গুলের নিচে না পড়ি, আঙ্গুলের সামনে না পড়ি, আমাদের দিকে আঙ্গুল তাক করে যেন কেউ কোনো একটা কথা না বলতে পারে। এই জন্যই এই সচেতনতা, এই জন্যই এত কথা। ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা। অন্তত হাসর দিন যেন আমরা, বা দুনিয়াতে আমরা যেন সম্মানের সাথে বাঁচি, হাসর দিন আমরা যেন সম্মানের সাথে থাকি। এই একটা মহান দায়িত্ব যেন আমরা ঠিক মতো পালন করে যেতে পারি। এই জন্য সবাই সবার জন্য দোয়া রাখবেন, অবশ্যই মনে কষ্ট নেই কিছু নেই। ঠিক আছে, কন্টিনিউ করা যায়। এক্স্যাক্টলি। আর হচ্ছে আমরা আমাদের মধ্যে তো এমনিতেই হোমিওপ্যাথ হিসেবে হীনমন্যতায় ভুগতে হয়, অনেকের মধ্যেই আছে এটা। কারণ আমরা একটা জিনিস সমাজে প্রচলিত আছে, সেটা হলো যে আমরা হোমিওপ্যাথরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলো বুঝি না, জানি না। এগুলো না জেনেই আমরা হচ্ছে চিকিৎসা দিই মানুষকে। আশা করি কেউ মন খারাপ করবেন না, সবার উদ্দেশ্য থাকবে শেখার আর মানুষের সেবা করার। আচ্ছা, এখন যে পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হলো যে মাসিক ঋতুচক্র, যেটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলে। তো এই সম্পর্কে আপনাদের কাছ থেকে আমি আগে শুনবো কার কি ধারণা আছে, তারপরে আমি বলবো। সবাই বলবেন, সবাই রেসপন্স করবেন। আচ্ছা, আমি কি নাম ধরে বলবো? বলেন ম্যাম, তাহলে ভালো হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্তেছি ফাহামিদা। ফাহামিদা আপু, আপনি একটু মাইক্রোফোন অন করে বলেন। এটা খুবই সহজ বিষয়, আশা করি বলতে পারবেন। ফাহামিদা আপু। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন ফাহামিদা আপু? আচ্ছা, উনি রেসপন্স নাহার আপু, করতেছেন না। আমার মনে হয় হচ্ছে এই সময় যে স্বল্পতা, তাতে করে নাম ধরে বসে থাকলে সময় চলে যাবে আসতে। মাহফুজা আপু বলুক উনি মাইক্রোফোন অন করেছেন। আচ্ছা, ঠিক আছে মাহফুজা আপু, বলেন। ঋতুস্রাব বা হচ্ছে মাসিক ঋতুচক্রটা হচ্ছে আমাদের যে মিনারকির পর অর্থাৎ প্রথম যে হচ্ছে ঋতুস্রাব যেটা হয়, সেটা দেখা যাচ্ছে তখন থেকে শুরু করে মেনোপজের আগ পর্যন্ত আমাদের যে 28 দিন পর পর আমাদের যে জরায়ুর বিভিন্ন যে ধাপ পেরিয়ে যে আমাদের যে রক্তপাত বা রক্তস্রাবটা হয়, সেটাকেই মাসিক ঋতুস্রাব বলে বা মাসিক হচ্ছে ঋতুচক্র বলে। অনেক সুন্দর, ধন্যবাদ আপু। এক্স্যাক্টলি এটাই, যে পূর্ণবয়স্ক একটা নারী, মানে মানসিকের বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে মেনোপজ হওয়ার আগ পর্যন্ত জরায়ুর যে চক্রাকারে 28 দিনের যে রক্তস্রাব হয়, তাকে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলে। আচ্ছা, এই মেনস্ট্রুয়াল সাইকেল আর কেউ বলবেন? ভাইয়ারা বলেন।
ভাইরা সম্ভবত এটা বলতে অভ্যস্ত না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু এটা অথচ আমাদের কিন্তু একজন এটা চিকিৎসক খুবই হিসেবে, জরুরি, কারণ আপনার কাছে যে একজন শুধুমাত্র পুরুষ রোগী আসবে তা কিন্তু না, আপনার কাছে মহিলা রোগীও আসবে। আপনি তখন তার কেস টেকিং করার সময় আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আর নারী রোগী আসলে তাকে ওই মানে এটা আগেই জিজ্ঞেস করতে হয় যে আপনার পিরিয়ডের কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ফলো আপের ক্ষেত্রে এটাকে খুবই খেয়াল রাখতে হয়, কারণ এইটা সহ আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো কতটা মেনটেন হচ্ছে সেটার উপর নির্ভর করে আমার ওষুধ কিরকম কাজ করছে। আর একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো আমার রোগীর ক্ষেত্রেও আমি বলি, সেটা যে ডাক্তার আর হচ্ছে উকিল, এই দুইটা মানুষের কাছে কখনো কথা লুকাইতে হয় না। এখন আপনি ডাক্তার হিসেবে আপনি নিজেই যদি লজ্জা পান, আপনার মধ্যে যদি সংকোচ থাকে যে আমি এগুলা জিজ্ঞেস করব কিভাবে, একজন পুরুষ হিসেবে একজন নারীকে এই কোশ্চেন গুলা কিভাবে করব, তাহলে তো ভাই হবে না এখানে। আচ্ছা, যাই হোক। তো এই যে মাসিকের যে ঋতুচক্র, ঋতুস্রাব যে হয় 28 দিনের যে সাইকেলটা, এটার কিছু মানে অস্বাভাবিকতা দেখা যায়। এটার কিছু কিছু নাম আছে। আহ সেটাকে মানে পরীক্ষায় এই প্রশ্নটা। জি। নুরুন আপু, আমি এটা আমি একটু বলি। আমাদের আচ্ছা, আচ্ছা। এটার পর আপনি কিন্তু আর আলোচনা করতে পারবেন না, হ্যাঁ, কারণ হচ্ছে 43 অলরেডি বাজে। ঠিক আছে, আচ্ছা, বলেন আমি আপনি আপনার স্টুডেন্ট হিসেবে আমি উত্তরটা দিই, তারপরে ক্লাস ক্লোজ হবে ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা, আমি যদি ভুল না করি, প্রশ্নটা হচ্ছে যে মাসিক ঋতুচক্র বলতে কি বোঝো এবং এর ধাপ সমূহ উল্লেখ করো। হুম। তো মাসিক ঋতুস্রাব আমরা তো জানি যে এটা হচ্ছে একটা একটা জৈবিক প্রক্রিয়া এবং নিয়মিত রেগুলার জৈবিক প্রক্রিয়া, যা প্রজননক্ষম বয়সী নারীদের জরায়ু এবং ডিম্বাশয় অর্থাৎ ইউটেরাস এবং ওভারির মধ্যে সংঘটিত হয়। এবং এই চক্রের মাধ্যমে জরায়ু বা জ- একটা নারী হচ্ছে গর্ভধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর কি। এবং এই গর্ভধারণ না হলে জরায়ুর যে অস্থায়ী স্তর, সেটা বিচ্ছিন্ন হয়, সেটা ভাঙে এবং যোনি দিয়ে এই রক্ত সহ এগুলা নির্গত হয়। এবং এটা হচ্ছে এটাকে আমরা মাসিক বলি, কেউ পিরিয়ড বলি, কেউ ঋতুস্রাব বলি, ঠিক আছে, কেউ শুধু ঋতু বলি। তো এটা সাধারণত এই চক্রটা হচ্ছে, এই টোটাল চক্রটা সাইকেলটা হচ্ছে 28 দিনের, গড়ে 28 দিনের। কিন্তু এরপরও এটা 21 থেকে 35 দিনের মধ্যে এটা ধরতে হয়, কারণ এক একজনের এক এক রকম হতে পারে। তবে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 28 দিন। আর যদি 21 দিনও হয় সেটাকেও আমরা স্বাভাবিক ধরতে হবে। যদি নিয়মিত তার 21 দিন হয় তাহলে ওটা স্বাভাবিক। যাই হোক, তো আমাদের এই পিরিয়ড বা মাসিক চক্রের, ঋতুচক্রের কয়েকটা ধাপ আছে, 4টা ধাপ আছে। প্রথম একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ হচ্ছে যে 3 থেকে 7 দিন স্থায়ী হয়। এবং এই সময়টাতে ওই যে জরায়ুর যে অস্থায়ী স্তর অর্থাৎ এন্ডোমেট্রিয়াম, জরায়ুতে 3টা স্তর থাকে। উম হচ্ছে একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, একদম সবচেয়ে ভেতরটা, মাঝখানটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এবং সবচেয়ে উপরেরটার আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। ঠিক আছে, ঠিক আছে। তো তো পেরিমেট্রিয়াম, হ্যাঁ, পেরিমেট্রিয়াম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু ভেঙে তারপরে ওইটাই বের হয়, সাথে রক্ত বের হয়। এবং ওই সময় যে একটা স্প্যাজম হয় তাতে করে খুব ব্যথা হয়। ঠিক আছে, তবে নর্মাল সুস্থ ইয়েতে কিন্তু এই পেইন থাকার কথা না আর কি, পেইনটা থাকে না। যাই হোক, আহ, এরপরে এটা যখন শেষ হয় তারপরে হয় ফলিকুলার ফেজ, এবং ওই সময় হয় কি ডিম্বাণু গঠন হয়। হ্যাঁ, ডিম্বাণু গঠনের প্রস্তুতি বলা যায়। এখানে হচ্ছে ডিম্বাশয় তখন ফলিকল বাড়ে, খুব বৃদ্ধি পায়। এবং এফএইচএইচ অর্থাৎ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটার প্রভাবে একটা ফলিকল হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক হয়, এবং যার এন্ডোমেট্রিয়াম আবার যেটা ভেঙে গেছিল ওইটা আবার পুনর্গঠিত হয়। এবং এই পর্যায়ে এস্ট্রোজেন হরমোনের স্তরটা খুব বাড়ে। তারপরে আসে ওভালুটারি বা ওভুলেটরি ফেজ। এবং এই সময়টাতে হয় কি, এটা প্রায় 14তম দিনের ক্ষেত্রে এরকম হয় যে লিউটিনাইজিং হরমোন অর্থাৎ এলএইচ বলে এটাকে, এটার হঠাৎ করে বাড়ে। বা এটা বাড়ে বাড়ে এবং হচ্ছে গিয়ে
ডিম্বাশয় থেকে প্রাপ্তবয়স্ক যে ফলিকল ফেটে ডিম্বাণু, মানে যে ডিম্বাণুটা থাকে ওটা ফলিকল ফেটে এটা মুক্ত হয়, এবং এইটারে বলা হয় আর কি যে ডিম্বস্খলন প্রক্রিয়া বা ওভুলেশন বলা হয় এটাকে। এবং এরপরে লাস্টে যে ফেজটা লিউটিয়াল ফেজ বলে এটাকে, সরি, লিউটিয়াল ফেজ। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে গিয়ে ডিম্বস্খলনের পরে, অর্থাৎ ওই যে ওভুলেটরি ফেজ যেটা আমরা পড়লাম, সেটার পরে যে ফলিকল থেকে কর্পাস লিউটিয়াম, হ্যাঁ, এটা গঠিত হয়, এবং এটা হচ্ছে প্রজেস্টেরন হরমোনের নিঃসরণ করে। প্রজেস্টেরন হরমোন আমরা জানি নারীদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুটো হরমোন খুব বেশি পরিচিত। এবং প্রজেস্টেরন হরমোন কি করে, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম ওইটাকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করে, এবং ওই সময় এটা অপেক্ষা করে যে এখানে শুক্রাণু আসে কিনা, আসলে গর্ভধারণ হবে, না হলে কি হয় ওই নির্দিষ্ট সময় পরে আবার হচ্ছে গিয়ে ওই মেনস্ট্রুয়াল ফেজ আসে। হ্যাঁ, তখন আবার এইভাবে করে কর্পাস লিউটিয়াম এটা ধ্বংস হয়, প্রজেস্টেরনের স্তর কমে বা মাত্রা কমে, এবং এরপরে মাসিকের সূচনা আবার শুরু হয়, এবং এভাবেই করে চলতে থাকে যতদিন না গর্ভধারণ হয়। এটা হচ্ছে বিষয় আর কি। উম, এই হচ্ছে বিষয়। আমাদের তো সময় ওভার হয়ে গেছে। জি নাজিম ভাই, ধন্যবাদ। আমি এটা বাদ দিতে চাইছিলাম এই কারণে, এটা এসছে পরবর্তী যে কোশ্চেনটা ছিল মাসিকের অনিয়ম, যেটা এই প্রশ্নটা বেশি আসে আর কি, সেজন্য আমি মাঝখানে এটা বলি নাই। না, যাই হোক, এখানে বিষয় হচ্ছে যে আপু, এই আমরা তো আসলে এগুলো সবগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলোকে আমরা কভার করতে পারবো না। তো জি নোট তো আছে, নোট সবাই পড়বে ইনশাল্লাহ। আবার ক্লাসগুলো আছে, ক্লাসগুলো তখন শুনতে পারেন ওনারা, ক্লাসগুলো তো আলোচনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাজেশনটা দেয়া আছে, সাজেশনটা ফলো করলে হয়। কেউ যদি নিজের মতো করে উত্তর বের করতে চায় তাও করতে পারবেন, কিন্তু সাজেশনটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ আর কি। এই হচ্ছে বিষয়। আর এগুলোর দ্বারা আমাদের উদ্দেশ্যটা হলো যে সবার মধ্যে একটা স্টিমুলেশন করা আর কি, জাস্ট এটুকুই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাইকে বলি, আমাদের হাতে আর সময় নাই তেমন। তো আপনারা গ্রুপে নোট আছে, তারপরে সাজেশন আছে, ওগুলা ডাউনলোড করবেন, করে সে অনুযায়ী প্রিপারেশন নিবেন। আর হচ্ছে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা গ্রুপে অবশ্যই আপনার প্রশ্নটা লিখে জানাবেন, সেক্ষেত্রে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবার পরীক্ষা ভালো হোক। এটাই আমাদের লাস্ট ক্লাস গাইনোকোলজির উপরে। তো কারো কথা থাকলে বলতে পারেন। জি, ধন্যবাদ ম্যাম। এত সুন্দর ক্লাস আমরা যদি বছরের শুরু থেকে পেতাম তাহলে অন্তত আরো আগায় যেতে পারতাম। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ হোমিও ডাইজেস্টিক সকলকে। ম্যাডাম আমরা তো ইয়ে পাইতেছি না, ম্যাডাম আমরা তো ইয়ে পাইতেছি না, ওই যে সাজেশন পাইতেছি না তো। এটা তো গ্রুপে দেওয়া আছে, আপনি গ্রুপে কই আমি দেখেন। গ্রুপে ঢুকলাম, পাইতেছি না তো। আচ্ছা, যদি না পান তাহলে এক্সট্রা করে আপনি নক দিন, আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা প্রত্যেকে গ্রুপে অনেক আগে থেকেই দেওয়া। ও, উনি মনে হয় আজকে নতুন জয়েন হয়েছে, তো সেজন্য পাচ্ছে না। হ্যাঁ, আমি আজকে জয়েন হয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা তো আপনি বলা হয়েছে লগইন গিয়াস করতে ভাই, পারবেন? পাবেন পাবেন বলা হয়েছে তো, ভাই, এটা আমাকে একটু বলেছি। দয়া করে একটু দিয়ে ভাই, প্লিজ আমাকে একটু দয়া করে দিয়ে খেয়াল করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ওই গ্রুপে অ্যাড আছেন থাকেন। আমাদের আবার পরীক্ষার পরে আবার হচ্ছে নতুন করে ক্লাস হবে, তো আপনারা গ্রুপের দিকে একটু দৃষ্টি রাখবেন সেক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ, সবার পরীক্ষা অনেক ভালো হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যে আমার একটা প্রশ্ন ছিল যে এখানে অর্গানন অফ মেডিসিন, এখানে প্রশ্ন দেওয়া আছে 20টি সাজেশনে। তো এই 20টা পড়লে কি মোটামুটি কমন পাওয়া যাবে, না আরো অধিক পড়তে হবে? এই উত্তরটা আমি দেই, কারণ সাজেশনের ব্যাপারে আমি একটু বেশি ইয়ে করেছি, খাটাখাটনি আছে আমার। তো সেটা হলো যে ভাই, সাজেশনটা দেয়া হলো আপনার যেন পাস মার্কটা উঠে, ঠিক আছে? কারণ আমাদের অনেকেই ওভাবে ইয়ে করে না, অন্তত যেন পরীক্ষার হলে নোটবুক কেউ না নিতে হয়, সেই উদ্দেশ্যে আমাদের করা আর কি, যেন আগে থেকেই পড়ে ভালো মার্ক করে। তো
এখানে যে প্রশ্ন উত্তর গুলো আছে এগুলো খুবই মানে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা আচ্ছা এগুলোকে ফলো করলে আপনারা পাসটা করবেন। কিন্তু আমাদের একজন চিকিৎসক হওয়ার জন্য তো পরীক্ষায় পাস করার জন্য আমরা পড়লে হবে না, আমাদের চিকিৎসক হওয়ার উদ্দেশ্যে পড়তে হবে, এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রচুর পড়াশোনার দরকার আছে, তাই না? এই না, জাস্ট আমি পরীক্ষার এখানে আগে প্রশ্ন যেন করলাম, চাপটা কম থাকে। জিজ্ঞেস করলাম হ্যাঁ, জি যে আপনার মনে হয় জি, অর্গাননে ওটাই এখানে আর কি। 20টা দেওয়া আছে, কিন্তু অন্যান্য সাবজেক্টে আপনার অনেকগুলো দেওয়া আছে। যেমন আপনার রাইট রাইট। হোমিওপ্যাথিক প্রশ্ন এখানে দেওয়া আছে 48টি না জি 43টি প্রশ্ন, আর ম্যাথমেটিক্যাল হ্যাঁ। তো অনেক আছে, হুম। সেই তুলনায় আর কি কম আর কি ওইখানে, আর এই জন্য বললাম। হ্যাঁ 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 হ্যাঁ। না, এগুলো বেশি কমন, এই কারণে এগুলো দেওয়া হয়েছে আর কি। এগুলো জি সবগুলাই জি জি, পড়বেন ধন্যবাদ। ইনশাল্লাহ, ভালো করবেন ইনশাল্লাহ। জি মনির ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে নাহার আপু, আপনাদের হচ্ছে কি আবার 9টা থেকে আরেকটা ক্লাস আছে, তো আপনি সমাপ্ত করে দেন আপনার শেষ বক্তব্য।